কুলজলার জলে যেদিন অপয়ার উল্টো করা মৃতদেহটা ভেসে উঠেছিল সেই দিনই শেষ এই পুকুরে মাছ খেলেছিল। গ্রামের মেয়েরা নাইতে এসেছিল। তারপর থেকে বাদুড়িয়া গ্রামের এই জলাটায় আর কেউ আসে না। সে সারাদিন শুকনো মুখে বাদুড়িয়ার দিকে চেয়ে থাকে। অপয়ার নামের মতো বেচারার ভাগ্যটাও অপয়া। না হলে অমন লক্ষ্মীমন্ত মেয়ে মাধবীর পেটে নাকি এমন কালো ও কদাকার ছেলে হয়। ছেলেটার একটা পা আবার ছোট। তা সেসব ঠিক ছিল। হাজার হোক ছেলে তো, কালো হোক খোঁড়া হোক সব চলে। কিন্তু সকালবেলা ছেলে জন্মালো আর রাতের বেলায় মাধবী মারা গেল। তখনই সবার কেমন বুকটা ছেঁত করে উঠেছিল। তারপর দিন সাতেকের মধ্যেই মাধবীর বর অপয়ের বাবা ট্রেন লাইনে কাটা পড়ে মরে গেল। আবার সেই দিনই অপয়াদের বাড়ির চালটা বাজ পড়ে জ্বলে গেল। গ্রামের লোকেরা দৌড়ে এসে জল টল দিয়ে ঠিক করল। ওদিকে অপয়া কিন্তু সেই পোড়া চালের তলায় দিব্যি শুয়ে পিটপিট করে হাসছে। মা মরেছিল, বাবাও মরে গেল। এইটুকুন ছেলের ভার কে নেবে? আজ মামারা রাখে দুদিন, কাল কাকারা রাখে দুদিন। এইভাবে অপয়া আজ এর বাড়ি কাল ওর বাড়ি ঘুরতে থাকে। শেষে এক দূর সম্পর্কের পিসি ওই বাদুড়িয়াতেই থাকত। সে গিয়ে এসে বলল, আমার তো বয়স হয়েছে, একাই থাকি। আজ আছি কাল নেই। অপয়ার গুণে মরে গেলেও অন্য কারোর কোনো ক্ষতি হবে না। তাই অপয়া না হয় আমার কাছেই থাকুক। থেকে গেল অপয়া পিসির কাছে। 5-6 বছর অপয়া বেশ শান্তিতে নির্ঝঞ্ঝাটে কাটালো। কিন্তু এত সুখ অপয়ার ভাগ্যে সইবে কেন? সেই পিসি একদিন মারা গেল 2 দিনের জ্বরে। তারপর অপয়া আবার অনাথ হয়ে গেল। এতদিনে সে নিজেও খানিকটা বুঝে গেছে। না বুঝলেও তাকে বোঝানো হয়েছে সে অপয়া। যাই হোক, অপয়া নিজের মতো থেকে যায় পিসির বাড়ি। লোকের বাড়ির ফেলে দেওয়া ভাত তরকারি খেয়ে কোনো রকমে বাড়তে থাকে সে। এরই মধ্যে আর এক অলক্ষণে কাণ্ড করে বসে অপয়া। কোত্থেকে একটা কালো ঘেও কুকুর এনে হাজির করল। লোকে বলল, নিজের খাওয়ার ঠিক নেই, আবার এই কুকুরের ভাত জোগাবে কে? তা লোকের কথা আর অপয়া কবে কোন দিন শুনেছে। সে তার কুকুর নিয়ে দিব্যি বহাল তবিয়তে 70-এর মুখে ছাই দিয়ে দিন কাটাতে লাগলো। এদিকে গ্রামের সবচেয়ে ধনী মন্মথনাথ চৌধুরীর বাড়িতে বউ হয়ে এলো চাপরাশি গ্রামের চাঁপা সুন্দরী। নতুন বউ গেছে কুলজলায় কলসি কাঁখে জল আনতে। এমন সময় তার রাস্তা আগলে দাঁড়ালো অপয়ার কালো ঘেউ কুকুরটা। মানে ঠিক কে কার রাস্তা আগলালো বলা যাবে না। এখন কুকুর তো আর কথা বলতে পারে না, আর বললেও সে কথা কেউ বুঝতে পারে না। চাঁপা সুন্দরীর কথা অনুযায়ী কলসি সবেমাত্র জল থেকে উঠেছি, অমনি থেকে কুকুরটা এসে আমার আঁচল টান মারলো। আঁচল সামলাতে গিয়ে আমার কলসিখানা গেল পড়ে। আমার তো কলসিখানা ওই হতচ্ছাড়া কুকুরটার জন্য ভেঙে গেল। চাঁপা সুন্দরীর বর এই কথা শুনে রেগে আগুন। তার নতুন বউয়ের আঁচল ধরে টানাটানি করে, এ কেমন অসভ্য কুকুর! নতুন বউয়ের সামনে দেখানোর জন্য রাগটা আবার একটু বেশি হলো বই কি। রাগের চোটে চাঁপা সুন্দরীর বর সেই দিনই ছুটল লাঠি নিয়ে। অপয়ার কুকুরটাকে এমন পেটান পেটালো যে বেচারার এক পা জন্মের জন্য খোঁড়া হয়ে গেল। এতদিন অপয়া অনেক কিছু সহ্য করেছিল, কিন্তু আর যে সহ্য হয় না। এতদিনে সে একটা ভদ্রস্থ নাম পেল না। ছেলে বুড়ো সকলে তাকে ডাকে অপয়া বলে। এমনকি যে ছেলের 2 দিন হলো মুখে বুলি ফুটেছে সেও তাকে ডাকে অপয়া বলে। এ সব কিছুই তো সে সহ্য করে নিয়েছিল, কিন্তু প্রিয় কুকুরটার খোঁড়া পা যেন আর সহ্য হলো না। কোমরে গামছা বেঁধে অপয়া গেল চৌধুরী বাড়িতে ঝগড়া করতে। এত বড় সাহস এই পুঁচকে ছোঁড়ার, আমার বাড়িতে এসে আবার ঝগড়া করছে? হ্যাঁ, চৌধুরী বাড়ির বড় কর্তা দোনলা বন্দুক হাতে এগিয়ে এলেন। গ্রামের মোড়লের কাছে খবর যেতেই
তিনি লোক লস্কর নিয়ে হাজির। এতদিনেই ছেলেকে খাইয়ে পড়িয়ে বড় করাটাই কাল হয়েছে। জন্মেই মাকে খেয়েছে, জন্মানোর পর বাপকে। একটা বুড়ো পিসি ছিল, তাকেও খেয়ে হজম করে নিয়েছে। এবার আমাদের পালা। এটাকে আজই গ্রাম ছাড়া করা উচিত। বিষ ছেড়ে দেওয়া উচিত। সুর মেলালেন গ্রামের মতি খুড়ো। তিনি আবার সবসময় মোড়ল মশাইয়ের সুর ধরেই কথা বলেন। আসলে লোকে বলে মোড়ল মশাইয়ের যেহেতু ছেলেপুলে নেই, তাই তিনি চোখ বুঝলে ওই মতি খুড়োই নাকি মোড়লের দায়িত্বখানা পাবেন। আমাকে একবার বন্দুকটা দেন তো দেখি, সব কটা গুলি আজের পেটের মধ্যে সে দিয়ে দেব। চাঁপা সুন্দরীর বর এবার তেড়ে এলো। তবে ভগবান সাক্ষী আছেন, মার দেঙ্গে কাট দেঙ্গে বলে মোড়ল চৌধুরীবাবু লাফালাফি করলেও তাঁরা কিন্তু কেউই অপয়ার গায়ে হাত ছোঁয়ায়নি। কিন্তু তবু সকলেই পরদিন ভোরে দেখতে পেল কুলজলার জলে অপয়া উল্টো হয়ে পড়ে আছে। তার সারা পিঠে আঁচড়ের দাগ। সারা রাত ধরে কুকুরটার চিৎকার শুনেছিল গ্রামের লোক। ভেবেছিল পায়ের ব্যথার জন্য হয়তো কুকুরটা এভাবে সারা রাত চেঁচাচ্ছে। আরে তো দেখি অন্য ব্যাপার। কুকুরটা কিনা শেষে নিজের মালিককেই আঁচড়ে ফেললে। এমন অলক্ষণে কুকুর তো বাবু বাপের জন্মে দেখিনি। সত্যি তো, যতই ব্যথা হোক তা বলে মালিককে চিনতে ভুল করবে? শেষে কিনা নিজের মালিককেই মেরে ফেললো। কুকুর না নিশ্চয়ই পাগল হয়ে গেছি। হ্যাঁ, আমারও তাই মনে হয়। কুকুর নিশ্চয়ই পাগল হয়ে গেছে। এদিকে কুকুরটার কোনো ভ্রুক্ষেপ নেই। সে অপয়ার মৃতদেহের পাশে বসে এক নাগাড়ে কেঁদেই চলেছে। উফ, ঢং দেখে যেন আর বাঁচি না। নিজেই মারলো, আবার নিজেই সেই মোড়া লাশের পাশে বসে কেঁদে চলেছে। কেমন দেখো। লাশ যখন পাওয়া গেছে তখন পুলিশ তো এলো। তবে কেস এতই জলের মতো সোজা, আর অপয়ার খুনের বিচার চাইবে তেমন লোকের এতই অভাব যে দারোগা সাহেব ওখানে দাঁড়িয়েই রিপোর্ট লিখে কেস বন্ধ করে লাশটাকে মর্গে পাঠিয়ে দিল। অপয়া নেই, তার কুকুরকে আর কে দেখবে? সবাই মিলে বেচারাকে একদিনেই গাঁ ছাড়া করল। ভগবানের কৃপায় একদিনে দুটো আপদ বিদায় হলো গ্রাম থেকে। কিন্তু সত্যি কি তাই? এই ঘটনার পর মাত্র 3 দিন কেটেছে। চাঁপা সুন্দরীর বর সদরে সরকারি আপিসে কাজ করে। সেদিন কি একটা কাজে ফেঁসে গিয়ে ফিরতে বেশ রাত হয়েছে। আসছিল সে ওই কুলজলার পাশ দিয়ে। হঠাৎ শুনে অপয়ার সেই কালো ঘেয় কুকুরের কান্নার আওয়াজ। নিস্তব্ধ রাত্রে ঝিঁঝি পোকার ডাক ছাপিয়ে কুকুরটার ডাক ভেসে আসছে। এ মরা এখনো যায়নি নাকি গা থেকে? আপদটাকে গায়ের বাইরে পাঠিয়ে দেওয়া হলো, তাও গন্ধ শুকে শুকে ঠিক চলে এসেছে। সাইকেল চালাতে চালাতে রাস্তার মাঝখানেই দাঁড়িয়ে পড়ল চাঁপা সুন্দরীর পর। কুকুরটা আরেকবার ডেকে উঠল। কোথা থেকে যে ডাকছে চাঁপা সুন্দরীর বর কিছুতেই খেয়াল করতে পারছে না, কিন্তু খুব কাছ থেকেই ডাকছে কুকুরটা। ধুর শালা, যেখান থেকে ডাকছে ডাকুক, ঘাটের মোড়ে যাবে কোথায়? কাল সকালে ব্যাটাকে খুঁজে একেবারে ওর মালিকের কাছে পাঠিয়ে দেব। আবার সাইকেলের প্যাডেলে চাপ দিয়ে এগোতে গেল চাঁপা সুন্দরীর পর, কিন্তু এগোতে পারল না। এতক্ষণ খেয়াল করেনি নাকি এতক্ষণ ছিল না, কে জানে। একটা লোক একেবারে সাইকেলের সামনে। চাঁপা সুন্দরীর বর আরেকটু হলেই ধাক্কা মারছিল লোকটাকে। এই শালা ঘাটের মোড়া, কানা নাকি রে? দেখতে পাস না এত বড় সাইকেলটা চোখে পড়ছে না? আর একটু হলে তো নিজেও পড়তিস আর আমাকেও ফেলতিস। চাঁপা সুন্দরীর বর একা একাই এতগুলো কথা বলে গেল। সামনের লোকটা মুখে কুলু পেটে দাঁড়িয়ে আছে। এই শালা সরবি তো নাকি দেব কোলজলে ধাক্কা মেরে ফেলে? এবার লোকটা একটু একটু করে এগিয়ে এলো। লোকটা কেমন যেন পাটা টেনে টেনে হাঁটছে। এরকম করে কে যেন হাঁটত। এবার চাঁপা সুন্দরীর বর ভয় পেয়ে গেল। এই কে রে তুই? লোকটা তাও কিছু বলল না। কুকুরটা আবার যেন কোথা থেকে ডেকে উঠল। চাঁপা সুন্দরীর বর এবার সাইকেল চড়ে পাশ কাটিয়ে বেরিয়ে যাবার চেষ্টা করল, কিন্তু পারল না। দুটো শক্ত হাত এসে চাঁপা সুন্দরীর বরের গলাটা চেপে ধরল। সে কতই না আঁচড় পাঁচড় করল,
কিন্তু কিছুতেই চাঁপা সুন্দরীর বর আর সেই হাত দুটো ছাড়াতে পারল না। ধস্তাধস্তিতে লোকটার গায়ের কাপড় সরে গেল, আর তখনই চাঁপা সুন্দরীর বর দেখতে পেল লোকটার সারা শরীরে আঁচড়ের দাগ। সারা রাত্রি চাঁপা সুন্দরী হাউমাউ করে কান্নাকাটি করে এদিক ওদিক দৌড়দৌড়ি করল। চৌধুরী বাড়ির বড় কর্তা ছেলের খোঁজে সারা গ্রামে লোক পাঠালেন। এমনকি মাঝরাতে সদরেও লোক গেল চাঁপা সুন্দরীর বরের খোঁজে, কিন্তু না, কোথাও পাওয়া গেল না। পরদিন ভোরে ঠিক ওই অপয়ার মতো উল্টো হয়ে ভেসে থাকতে দেখা গেল চাঁপা সুন্দরীর বরকে কুলজলার জলে। সারা গায়ে তার আঁচড়ের দাগ, গলায় কেটে বসে আছে 10 আঙুলের ছাপ। পুলিশের ডাক্তার পরীক্ষা করে বললেন, এ কোনো মানুষের হাতের ছাপ নয়, কঙ্কালের হাতের ছাপ। দমের কল বাতাসে নড়ে, বুঝলে তো? সবেমাত্র দিনের আলো পড়ে এসেছে। চণ্ডীমণ্ডপের পাশের বটগাছের ছায়াটা ক্রমশ গাঢ় হচ্ছে। এই সময় রোজই গ্রামের মাথাদের আসর বসে। মোড়ল মশাইও থাকেন, আজও আছেন। আজও আসর বসেছে অন্য দিনের মতো, তবে আজ যেন আসর বড় শান্ত। কয়েকদিনের মধ্যে গ্রামের মধ্যে দুটো এমন অপঘাতে মৃত্যু। অপয়াকে কেউ পছন্দ করতো না ঠিকই, কিন্তু তাই বলে তো আর সত্যি সত্যি সে মরে যাক এমনটাও তো কেউ চায়নি। ওই অপয়াকে ওই চৌধুরী বাবুর ছেলেই খুন করেছিল, কুলজলার জলে লাশখানা ফেলেছিল। ওই অপয়া এখন একনারে হয়ে ওখানেই বাস করছে। খুব সাবধান, যতদিন না ওই অপয়ার কোনো শ্রাদ্ধ শান্তি হয় ততদিন কেউ জলার ধারে যাবে না। মোড়ল মশাইয়ের কথা শুনে আজ মতি খুঁড়ো খানিকটা অবাক হয়ে গেলেন। আর থাকতে না পেরে জিজ্ঞাসাই করে ফেললেন, আচ্ছা, এই যে আপনি বললেন অপয়ার কুকুরই নাকি অপয়াকে মেরেছে, আমরা সবাই মিলে কুকুরটাকে মারতে মারতে গ্রাম ছাড়া না হয়ে করলাম। বেচারা এখন বেঁচে আছে কিনা কে জানে। কুকুরের জন্য দেখি আপনার দরদ একেবারে উতলে উঠছে। একটা হাড় হাবাতে কুকুর অপয়া মরার পর যা কান্নাকাটি শুরু করেছিল, তাতে এমনিতেই গায়ের অমঙ্গল হতো। আমাকে তো সকলের কথাই ভাবতে হয় নাকি, মোড়ল বলে কথা। কিন্তু আমি ঠিক জানতাম ওই কুকুর নয়, চৌধুরীর ছেলেটাই মেরেছে ওকে। খুব সাবধান, ছেলেটা বেঁচে থাকতে অপয়া ছিল, মরে গিয়ে একানরে হয়ে গেছে। ও কিন্তু কাউকে ছাড়বে না। প্রথমে ওই চৌধুরীর ছেলে গেছে, এরপর একে একে আমাদের দিকে হাত বাড়াবে। ভয় ছিল সকলেরই। এখন মোড়লের কথা শুনে সকলের মুখ আমসি হয়ে গেল। সেদিন তো শুধু একা চৌধুরীর ছেলে নয়, সারা গ্রামের লোকই ছেলেটাকে মেরে ফেলবো, কেটে ফেলবো বলে শাসিয়ে এসেছে। পুরোহিত রামলোচন ভট্টাচার্য ছিলেন সেখানে। তিনি মনে মনে হাসলেন, এই তো চাই। অনেক দিন গ্রামে ভালো করে কিচ্ছু হয়নি, সামনে মেয়ের বিয়ের খরচ খরচাটা ওঠাতে হবে তো নাকি। তিনি হুঁকোয় দুটো টান মেরে বললেন, আপনি হক কথাই বলেছেন। আমার কিন্তু গতিক ভালো লাগছে না। অপয়া বেঁচে থাকতে মাকে খেয়েছে, বাপকে খেয়েছে, বুড়ি পিসিকেও খেয়েছে। মরতে না মরতে 3 দিনের মাথায় খেলো চৌধুরীর ছেলেকে। এ কিন্তু ভয়ানক এক প্রেতাত্মা। বেঁচে থাকতে যা করতে পারেনি, মরে গিয়ে তাই করবে এখন। সারা গ্রামের লোক একে একে শেষ হয়ে যাবে, কেউ বাঁচবে না। কৈশোরে পড়েছিল সবে অপয়া, মরার বয়স তো আর হয়নি। যতদিনে আয়ু নিয়ে এসেছিল ততদিন এখন একা নড়ে হয়ে ঘুরে বেড়াবে। এ বড় হিংস্র ভূতে। তার উপর 3 দিনের মাথায় যা খেল দেখালো, আর কদিন বাদই দেখবেন মাথার উপর উঠে নৃত্য করবে। এসব আপনি কি বলছেন? মোড়ল মশাই ঘাবড়ে গিয়ে বললেন, তা কি করতে হবে শ্রাদ্ধ শান্তি, তার একটা বিধান দিন না। অপয়ার তো 3 কুলে কেউ ছিল না, আর থাকলেও তারা কেউ অপয়ার ভার নেবে না। বেঁচে থাকতেই নিল না, তো মরার পর তো আরোই নেবে না। যা করতে হবে তা তো সবই আমাদেরই করতে হবে। আপনি একটা ফর্দ করে দিন ঠাকুর মশাই।
রামলোচন ভট্টাচার্য খুশিতে ডগমগ, কিন্তু সেটা তো আর মুখে বলা যাবে না। তিনি আবার হুঁকোয় দুটো টান দিয়ে মুখখানা বাংলার 5-এর চেয়েও বিকট করে গম্ভীরভাবে বললেন, দেখতে হবে, দেখতে হবে, খুবই চিন্তার বিষয়। বাড়ি যাই, পুরনো কিছু পুঁথি নিয়ে বসতে হবে। আমার দাদুর লেখা কিছু বিধান আছে, দেখতে হবে সেগুলো। অপয়ার ভূত খুব জাঁদরেল ভূত। সেই ভালো ঠাকুর মশাই, আপনি বরং বাড়ি যান। আপনারাও যে যার বাড়ি যান, আলো পড়ে আসছে। এই সময় বাড়ির বাইরে থাকা উচিত নয়। আমিও চলি। পুরোহিত মশাই বললেন, মোড়ল মশাই, বলছিলাম শ্রাদ্ধের তো এখনো 10 দিন বাকি আছে। 3 দিনের মাথাতেই তো একটাকে খেয়ে নিল। ভূতের বয়স যত বাড়ে, সে ভূত তো তত শক্তিশালী হয়। তার উপর একা নড়ে, এরা বড় একগুঁয়ে হয়। তা আমি বলি কি, একটা পুজো করি, নারায়ণকে তুলসী দেব রোজ। আমাকে একটু অগ্রিম কিছু। পুরোহিত মশাইকে থামিয়ে মোড়ল মশাই বললেন, আমি কি সঙ্গে করে টাকা পয়সা নিয়ে বেরিয়েছি নাকি? আপনি পুজো শুরু করুন না, আমি কি পালিয়ে যাচ্ছি নাকি? সত্যিই তো, পুরোহিত মশাইয়ের এত তাড়া কিসের? আজ আবার অমাবস্যা। সূর্য পাটে বসতেই কেমন যেন ঘোর কালো অন্ধকারে ছেয়ে গেল চারিদিক। মোড়ল মশাই তাড়াতাড়ি পা চালালেন। তাঁর বাড়ি যেতে হলে আবার কুলজলার পাশ দিয়েই যেতে হয়, কিন্তু আজ আর ওদিক দিয়ে যাওয়ার সাহস নেই মোড়লের। মৃত্যুদের আমবাগানের ভেতর দিয়ে যে সরু রাস্তা, সেখান দিয়েই যেতে হবে অগত্যা। গাছের শুকনো পাতায় নিজের পা পড়ার খসখস শব্দে নিজেই ভয় পেয়ে যাচ্ছেন মোড়ল মশাই। কিছুদূর যেতেই সেই কুকুরটার ডাক শুনতে পেলেন মোড়ল মশাই। সে কি পিলে চমকানো ডাক! ভয়ের চোটে মোড়ল মশাই রাম রাম ডাকতে ডাকতে এগিয়ে যেতে লাগলেন। সামনে যেন কে একজন দাঁড়িয়ে আছে, কেমন যেন একটা কালো মূর্তি। অন্ধকারে মোড়ল মশাই ঠিক বুঝতে পারলেন না। কে কে ওখানে? কোনো সাড়া নেই। কে রে, সাড়া দিচ্ছ না কেন? এবার সেই কালো মূর্তিটা একটু একটু করে এগিয়ে আসতে লাগলো। মনে হচ্ছে যেন পাটা একটু খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মোড়ল মশাইয়ের শির দ্বারা দিয়ে একটা ভয়ের ঠান্ডা স্রোত বয়ে গেল। জীবনে প্রথম এত মধুর স্বরে মোড়ল মশাই বললেন, বাবা অপয়া! হে মা, না না, ছি ছি, তুমি অপয়া হতে যাবে কেন? অপয়া তো আমরা অপয়া। বেঁচে থাকতে তোমার মর্ম বুঝতে পারলাম না। আমরা অপয়া, আমরা। লোকটা তাও থামছে না, আরো কাছে এগিয়ে আসছে। মোড়ল মশাই এবার কেঁদে ফেললেন। আমাকে মেরো না বাপ, আমি কথা দিচ্ছি, ভালো করে তোমার শ্রাদ্ধ করব। আমাকে মেরো না আমাকে। লোকটা ক্রমশ এগিয়ে আসছে। অমন করে না বাপ, আমার বয়স হয়েছে। এই বুড়ো বাপকে মেরে কি লাভ তোমার? আমি তোমার নামে একখানা স্কুল করে দেব গ্রামে, অপয়া স্কুল। হে মা, না না না, অপয়া স্কুল আবার হয় নাকি? তুমি বলো বাপ, কি নাম দেব স্কুলের, বলো তুমি। আর কোনো কথা বলতে পারলেন না মোড়ল মশাই। তার আগেই দুটো কঙ্কালের হাত এগিয়ে এসে তাঁর গলাটা চেপে ধরল। ঠিকরে যাওয়া চোখে মোড়ল মশাই দেখতে পেলেন সামনের লোকটার গায়ের কাপড় হাওয়ায় উড়ে গেল, আর তার সারা গায়ে আঁচড়ের দাগ। আবার পরদিন ভোরে সেই একই দৃশ্য। কুলজলার জলে উল্টো হয়ে পড়ে আছে মোড়লের দেহ, তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ। গাঁয়ের লোক থমথমে মুখে সেই দৃশ্য দেখল। কিছুদিন আগের হাসি খুশি সেই বাদুরিয়া গ্রাম কোথায় যেন হারিয়ে গেছে। যজ্ঞী করতে হবে, এক মহাযজ্ঞী। আমার দাদুর লেখা মন্ত্র পেয়েছি আমি পুরনো পুঁথি থেকে। এ বড় ভয়ঙ্কর ভূত,
শ্রাদ্ধ অবধি অপেক্ষা করলে তার আগেই সারা গ্রাম শেষ হয়ে যাবে। পুরোহিত মশাই বললেন। মতিখুড়ো ভয়ে কাঁপছেন। এই মোড়লের গদিতে বসবেন বলে তিনি না জানি কবে থেকে অপেক্ষা করে আছেন, আর আজ যখন সে সুযোগ এলো তখন সেই গদিতে বসতে গিয়ে তার হাঁটু কাঁপছে। অপয়া একে একে বদলা নিচ্ছে। চৌধুরীর ছেলের চেয়ে সেদিন যদি কেউ বেশি চেঁচিয়ে থাকেন সে হলো মোড়ল মশাই। আর মোড়ল মশাইয়ের পরে মতিখুড়ো চেঁচিয়ে উঠে বললেন, তা পুজো করতে হবে, যজ্ঞ করতে হবে, এই সব বলছেন কেন? কি করতে হবে সেটা তো আগে বলেন নাকি? যা কিছু করতে হয় করুন, কিন্তু এই ভূতের যেন একটা ব্যবস্থা হয়। ওসব একা নড়ে ছাতা নড়ে আমি ওসব কিছু জানি নে বাপু। কাল থেকে বাদুরিয়ায় যেন ভূতের কোনো অস্তিত্ব না থাকে। এখন থেকে পুরো টানা 9 দিন যজ্ঞ করতে হবে, পাশ্চিত্তির করতে হবে। আরে যা করতে হবে করুন না, আমি তো বলছি। মনে রাখবেন, এখন কিন্তু আর অপয়া একা নেই। ওই চৌধুরীর ছেলে আর মোড়ল মশাইকেও ওর দলে টেনে নিয়েছে। এখন থেকে ওরা হলো গিয়ে অপয়ার আজ্ঞাবহ দাস। আবার ভয় দেখায় লোকটা। বলছি যা করার করুন, যা টাকা পয়সা লাগে দেব তো। সকলের নামেই একটা করে পুজো দেন, ভালো করে পুজো দেবেন। পুরোহিত মশাই নিশ্চিত হলেন মেয়ের বিয়ের খরচটা পুরোটাই প্রায় উঠে আসবে। তবে ওই আর কি, ভয় তো একটু হয়। ভূতটা যা শুরু করেছে তাতে মান ইজ্জত থাকলে হয়। তাছাড়া গলা কাটতে কাটতে কার ঘর অবধি পৌঁছায় সেটাই বা কে বলতে পারে। টানা 9 দিন ধরে মহাযজ্ঞী হলো। আগুনে প্রচুর ঘি পড়ল, প্রচুর দাঁত ভাঙা মন্ত্র পাঠ হলো। আর বলতে নেই, রামলোচন বাবুর মন্ত্রের গুণেই হোক আর যে কারণেই হোক, এই কদিন আর কোনো দুর্ঘটনা বা ঘটনা কিছুই ঘটেনি। চৌধুরী বাড়ির পরিবেশ এখনও থমথমে। সে বাড়ির ছেলের কাজ কালকে। ছেলের শ্বশুর বাড়ির লোকজন এসেছে বাড়িতে। সবেমাত্র চাঁপা সুন্দরের বিয়ে হলো, আর তার মধ্যেই একই অলক্ষণে কাণ্ড। উফ দিদি, তুই কিচ্ছু ভাবিস না। জামাইবাবু নেই তো কি হয়েছে? তোর এই ভাইটা তো আছে। তোর ভাই থাকতে তোর কোনো ক্ষতি হবে না। চাঁপা সুন্দরীর ভাই পঞ্চানন এসেছে চাপরাশি গাঁ থেকে। সদ্য বিধবা দিদিকে সে একেবারে চোখে চোখে রাখছে। আর রাখবে নাই বা কেন? এই সময় দিদির পাশে ভাই দাঁড়াবে না তো কে দাঁড়াবে? পঞ্চানন এদিক ওদিক একটু দেখে নিয়ে একটু চাপা গলায় বলল, শোন দিদি, এখন কিছুদিন একটু কান্নাকাটি করে নে। বুড়োর প্রচুর টাকা পয়সা, এই বয়সে ছেলে হারিয়েছে, কদিন আর থাকবে বল? তারপর তো সব সম্পত্তি তোরই হবে। তখন দেখিস তোর আবার বিয়ে দেবো। তোর এই সাদা শাড়ি আমি যে আর চোখে দেখতে পারছি না। চাঁপা সুন্দরী ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে বলল, না না ভাই, এমন কথা মুখেও আনিসনি। উনি তো আমার জন্যই দেহ রেখেছেন। আমি সেদিন অমন করে সর্বনাশী কুকুরটার অসভ্যতার কথা ওনাকে না বললে তো এত কাণ্ড হতো নি। আমি ওনাকে ছাড়া আর কারুর কথা চিন্তাও করতে পারি না। এই বলে চাঁপা সুন্দরী ডুকরে ডুকরে কেঁদে উঠল। পঞ্চানন তার মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দিল। ওদিকে বড় কর্তার কথা আর কি বলবো। বুড়ো বয়সে জোয়ান সমর্থ ছেলে চলে যাওয়ার কষ্ট যে কি আর মুখে প্রকাশ করা যায়। চৌধুরী কর্তার সেই তেজটাই যেন চলে গেছে। খাওয়া নেই, দাওয়া নেই, শরীর যেন আর চলছে না। চৌধুরী মশাই বৈঠকখানার দিকে গেলেন। এখনো কিছু শ্রাদ্ধের নেমন্তন্ন বাকি। শোক শিকেই রেখে এখন তো তাকেই সব করতে হবে নাকি? বৈঠকখানাটা এখনো অন্ধকার, আলো জ্বালানো হয়নি। আগে সন্ধে না হতেই সব ঘরের আলো জ্বালানো হতো, আর এখন তো চৌধুরীবাবুর জীবনটাই অন্ধকার হয়ে গেছে। চৌধুরীবাবু আলোর সুইচটা দিলেন, কিন্তু আলো জ্বলল না। বাবা, আলোর আবার কি হলো? চৌধুরীবাবু ঘর থেকে বেরিয়ে চাকর সনাতনকে ডাকলেন, কিন্তু কেউ এলো না। অফ, কোথায় যে সব যায়! কি যে হলো আলোটার!
চৌধুরীবাবু আবার আলোর সুইচটা নিয়ে একটু নাড়াচাড়া করলেন, কিন্তু আলো জ্বলল না। হঠাৎ মনে হলো অন্ধকারে কে যেন দাঁড়িয়ে আছে। বুকটা একবার কেঁপে উঠল, কিন্তু তারপরই একটা ভীষণ রাগ হলো। এখানের দেওয়ালেই তার দোনলা বন্দুকটা ঝুলছে, কিন্তু এই অন্ধকারে সেটার খোঁজ পাবেন না। কিন্তু হাতের কাছে একটা ফুলদানি পেলেন তিনি, সেটাই ছুঁড়ে মারলেন অন্ধকারের আড়ালে লুকিয়ে থাকা লোকটার দিকে। ফুলদানিটা লোকটার গায়ে লাগলো কিনা বোঝা গেল না, তবে সেটা মাটিতে পড়ার একটা টং শব্দ হলো। কে তুই? অপয়া? সত্যি অপয়া তুই? তুই আমার ছেলেকে মেরেছিস? চিৎকার করে উঠলেন চৌধুরীবাবু। একে দুর্বল শরীর, তার উপর এতটা উত্তেজনা সহ্য করতে পারলেন না চৌধুরীবাবু। ধপ করে মাটিতে বসে পড়লেন। মারবি মারবি, আমাকেও মারবি? মেরে ফেল, তাহলে তোর হাড় জুড়াবে তো। এবার সেই লোকটা এগিয়ে এলো একেবারে কাছে। দুটো কঙ্কালের হাত বেরিয়ে এসে চৌধুরীবাবুর গলাটা চেপে ধরল। শেষ মুহূর্তে চৌধুরীবাবু লোকটার গায়ের কাপড়টা খামচে ধরলেন। গায়ের কাপড়টা সরে যেতেই দেখা গেল লোকটার গায়ে আঁচড়ের দাগ। পরদিন ভোরটা বেশ সুন্দরভাবে শুরু হয়েছিল। বেশ কয়েকদিনের হোমযজ্ঞের ফলে গাঁয়ের লোক মনে একটু বল পেয়েছিল। আর সত্যি কথা বলতে তেমন কিছু তো হয়নি এই কদিন। বেশ সাহস নিয়েই খুশি মনে বেরিয়েছিল সকলে বাড়ির বাইরে, কিন্তু আবার সেই কুলজলার সামনে থমথমে মুখের জটলা। জলার মধ্যে উল্টো হয়ে পড়ে আছে চৌধুরীবাবু, তাঁর সারা গায়ে আঁচড়ের দাগ। পুরোহিত মশাই সাত সকালে ছুটছিলেন ছেলের কাজ করতে, কিন্তু এ যে আরেক বিপত্তি, চৌধুরীবাবুর নিজেরই যে স্বর্গপ্রাপ্তি হয়েছে। পুরোহিত মশাই, দেখবেন চৌধুরীবাবুর কাজের ব্যাপারে যেন কোনো রকম ত্রুটি না থাকে, ঠিক আছে? আজ রামলোচন ভট্টাচার্যকে ডেকে পাঠিয়েছিল পঞ্চানন। 10 দিনের মাথায় শ্বশুরমশাইয়ের অমন অস্বাভাবিক মৃত্যুতে চাঁপা সুন্দরী অসুস্থ হয়ে পড়েছেন, ঘন ঘন মূর্ছা যাচ্ছেন। চাঁপা সুন্দরীর বাবা মা সবাই চাপরাশি ফিরে গেছে, এখানে আর থাকা সম্ভব নয়। এত পুজো আচ্ছার পরেও যখন কিছুই হলো না, তখন ওই অপয়ার ভূত আর কাউকে ছেড়ে দেবে না। রামলোচন ভট্টাচার্য ভয়ে ভয়ে হরিনাম জপতে জপতে এসেছেন এই বাড়িতে। ভেবেছিলেন বোধহয় চৌধুরীর মৃত্যুর পর সকলেই তাকে গাঁছাড়া করবে, তবে তেমন কিছু ঘটেনি। আসলে গ্রামের কেউ আর কাউকে শাস্তি দেওয়ার অবস্থায় নেই। পঞ্চানন তাকে আবার কাজের জন্য ডেকে পাঠিয়েছে। হ্যাঁ বাবা, সে তো বটেই, তবে শুধু কাজ করলে তো হবে না। আমি ভাবছি 10 দিন নিরন্তর অষ্টপ্রহর ইষ্ট নাম জপ করব। তাহলে যদি এই ভূত এই গা ছেড়ে বিদায় নেয়। অপয়ার ভূত একা নড়ে, ও বড় একগুয়ে ভূত। সে আপনি করুন না, কে আপনাকে বাধা দিয়েছে? আমি শুধু বললাম সব খরচা আমি দেব। রামলোচনবাবু আশ্বস্ত হলেন। ঠিক আছে, তবে আমি আসি। সব আয়োজন শুরু করি। বৌমাকে আমার হয়ে সান্ত্বনা দিও। হ্যাঁ হ্যাঁ, আসুন পুরোহিত মশাই। রামলোচনবাবু চলে যাচ্ছিলেন, হঠাৎ ফিরে এসে বললেন, বাবা পঞ্চানন, তোমার কপালে দেখি একটা কাটা দাগ। এই সময় রক্তক্ষয় ভালো কথা নয়। রক্তের স্বাদ পেলে ভূতেরা বেশি আসে। কি হয়েছে? একটু যেন ঘাবড়ে গেল পঞ্চানন। আর বলবেন না, কাল আলোর ফিউজটা হঠাৎ করে কেটে গিয়েছিল। অন্ধকারে আসতে গিয়ে মাথায় চোট পেয়েছি। ও আচ্ছা, সাবধানে থেকো। খোলাঘা রেখো না, জায়গাটা বেঁধে রেখো। রামলোচনবাবু চলে গেলেন। পঞ্চানন সেই দিকে তাকিয়ে হঠাৎ উঠে বসল। তারপর হঠাৎই একটা বিকট হাসি হেসে উঠল। রামলোচনবাবু অনেকটা দূরে চলে গেছেন। গলা উঁচু করে তাকালেও তাঁকে আর দেখা যাচ্ছে না। তবু পঞ্চানন জোরে চেঁচিয়ে বললেন, ও ঠাকুর মশাই, আপনার তো একেবারে পোয়া বারো। একের পর এক মানুষ মরছে আর আপনি টাকা লুটে লুটে নিচ্ছেন। এরপর গলাটা একটু নামিয়ে ফিস ফিস করে বলল, আজ রাতে তো আরেকটা মরবে, আমার দিদি। সে না মরলে কি আর এই সম্পত্তি আমার নামে হবে? ঠাকুর মশাই,
হিসেবটা কিন্তু একবারে করবেন, 3-3টে কাজ একসাথে। আপনার খাটনিও কম, একবারে অংবং চং করে দেবেন, ঠিক আছে? নিজের ঘরে একলাই শুয়েছিল চাপা সুন্দরী। এ যেন আর সেই চাপা সুন্দরী নয়, এ যেন অন্য কেউ। এই কদিনে শরীরটা অনেকটাই ভেঙে গেছে। হঠাৎ মনে হলো ঘরে কে যেন এসেছে। চমকে পিছন ফিরতেই দেখে পঞ্চানন। ও ভাই, তাই বল, আয় রে। কেন, তুই কি ভেবেছিলি? কি আর ভাববো, এমন চুপিসারে এলি, আমি ভাবলাম এবার বুঝি আমার পালা। কিন্তু ভগবান বুঝি এত সুখ আমার কপালে লেখেনি রে। আমার কপালে মরণ নেই। হেমা, এসব কি কথা? বলেছি না, তোর ভাই থাকতে তোর কোনো চিন্তা নেই। আমি আছি তো, আমি তোর সব ইচ্ছে পূরণ করব। বেশ ভয় পেয়ে গেল চাপা সুন্দরী। এ কিরকম কথা বলছে তার ভাই? এই ভাই, কিরকম করে কথা কইছিস তুই? কেন, ভয় পেলি নাকি তুই? হ্যাঁ, তুই তো মরতে চাইছিলি, তাই না? আমি তো তোর ইচ্ছে পূরণ করতেই এসেছি রে। ঠিক যেমন করে জামাইবাবুকে মেরেছি, তোদের গ্রামের মোড়লকে মেরেছি, তোর শ্বশুর ঠাকুরের গল্প শেষ করেছি, ঠিক তেমন করেই আজ তোকে মারবো। পঞ্চানন তার গায়ের চাদরের তলা থেকে বার করল দুটো কঙ্কাল হাত। শক্ত মোটা লোহার তৈরি কঙ্কালের হাত, দেখতে একেবারে আসল কঙ্কালের মতো। চাঁপা সুন্দরী ভয় চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে পঞ্চানন মুখটা উঁচু করে অপয়ার ঘেয় কুকুরটার মতো ডেকে উঠল। ভাই তুই? হ্যাঁ রে দিদি, আমি কেমন কুকুরের ডাক নকল করা শিখেছি বল? সবাই ঘোল খেয়ে গেছে, কেউ ধরতে পারেনি। কিন্তু কিন্তু কেন ভাই, আমাকে কেন মারবি? আমাকে মেরে তোর কি লাভ? চাঁপা সুন্দরী কেঁদে ফেলল। দাঁড়া দাঁড়া দাঁড়া, তোকে বরং সবটা গুছিয়ে বলি। আসলে তুই তো আমার দিদি, তোকে তো আর আমি অন্ধকারে রেখে মরতে দিতে পারি না। তোর সবটা জানার অধিকার আছে। বাড়িতে এখন কেউ নেই। চাপা সুন্দরীর বাবা মা ফিরে গেছেন। 2-4 জন আত্মীয় স্বজন ছিল, তারাও সব নিজেদের বাড়ি চলে গেছে। এই বাড়ি তো দূরের কথা, এই গ্রামেই এখন আর কারোর রাত্রে থাকা নিরাপদ নয়। বাড়ির একটা বুড়ো চাকর ছিল, সায়ন্তন। সেও ভুলভাল গল্প ফিঁদে বিকেল নাগাদই ছুটি নিয়ে চলে গেছে। আশেপাশে কেউ নেই, তবু সাবধানের মার নেই। পঞ্চানন চাঁপা সুন্দরীর ঘরের দরজা বন্ধ করে তার সামনে একটা মোড়া টেনে বসল। তাহলে শোন দিদি গল্পখানা। তোর বিয়ের পর তোর সাথে তোর শ্বশুর বাড়ি যেদিন প্রথম আসি, সেদিনই এই বাড়ির অবস্থা দেখে আমার খুব লোভ হয়েছিল। টাকা পয়সা সব যেন গড়াগড়ি খাচ্ছে। কত জমি, গোলা ভরা ধান, সিন্দুক ভরা টাকা, আর তার উপরে জামাইবাবুর আবার সদরে সরকারি চাকরি। এত সব কিছু তুই একা ভোগ করবি, এটা কি করে হয় দিদি? তাই সেদিন থেকেই আমি ফন্দি করতে থাকি, কি করে সকলকে চকমা দিয়ে বোকা বানিয়ে সমস্ত সম্পত্তি আমি নিজের নামে করে নেব। বেশ কিছুদিন ধরে সুযোগ খুঁজছিলাম, কিন্তু সে সুযোগ যে এত তাড়াতাড়ি এসে যাবে তা স্বপ্নেও ভাবতে পারিনি। অপয়ার সেই ঘেয় কুকুরটা যেদিন তোর আঁচল ধরে টেনেছিল, ও টেনেছিল নাকি তুই তোর বরের কথা ভাবতে ভাবতে আসতে গিয়ে বেচারাকে কষে একটা লাথি কষিয়েছিলি কে জানে। সে বেচারা বোধহয় শুধু ভয়ের চোটে একটা কেউ করে ডাক দিয়েছিল। তার সে যাই হোক, সেদিন জামাইবাবু তোর মন পেতে কুকুরটাকে আচ্ছা করে পেটালো, আর সেই দেখে ওই বোকা হাঁদাটা বাড়ি বয়ে এসে ঝগড়া করে গেল। হ্যাঁ, পঞ্চানন হো হো করে হেসে লুটিয়ে পড়ল। ব্যাস তখনই আমি মনে মনে গল্পটা বানাতে শুরু করে দিয়েছিলাম। গ্রামের সব লোকেরা সেদিন ঝাঁপিয়ে পড়েছিল তোদের হয়ে। অপয়াকে সেদিন কম কথা শোনায়নি সবাই, আর আমি এই সুযোগটাই চাইছিলাম। খুন যে করব, তার আগে একটা নকল খুনিকে তো খাড়া করে রাখতে হবে নাকি? হ্যাঁ, এমন একজনকে সকলের সামনে রাখবো
যে তাকে ডিঙিয়ে আর কোনোভাবে আমার দিকে কারোর চোখই পড়বে না। তাই সেদিন রাতেই আমি অপয়ার বাড়ি গেলাম। ওই হালকা পোলকা ছেলে আমার সাথে বেশিক্ষণ কি আর এঁটে উঠতে পারে? গলাটা চেপে কষে ধরতেই দম বন্ধ হয়ে বেচারা মরে গেল। তবে জ্বালিয়েছিল ওর ওই ঘেয় কুকুরটা, কিছুতেই নাগাল পেতে দিচ্ছিল না অপয়ার। ভাগ্যিস জামাইবাবু ওর একটা ঠ্যাং খোঁড়া করে দিয়েছিল, আর অপয়া ওর ব্যথা কমানোর জন্য সদরে ওই মালিক বাড়ি আছে না, যাদের বাড়িতে অনেক কুকুর, লোকে কুকুর বাড়ি বলে, সেখান থেকে চেয়ে চিনতে ভিক্ষা করে ওষুধ এনেছিল। সেই ওষুধের জোরেই বেশিক্ষণ চেঁচামেচি করতে পারেনি, বেটা ঝিমিয়ে পড়েছিল। তাও দেখ না, বেটা আমাকে আঁচড়ে কামড়ে একেবারে শেষ করে দিয়েছে। পঞ্চানন গায়ের চাদরটা খুলে দেখালো। সারা গায়ে কুকুরের আঁচড়ের দাগ। সদরে গিয়ে আমায় আবার ইঞ্জেকশন নিতে হয়েছে জানিস। তাই জন্যই তো আসল কাজ শুরু করতে আরো 3 দিন দেরি হয়ে গেল। না হলে তো ছক করেছিলাম ওই রাত্রির থেকেই কাজে নেমে পড়ব। কিন্তু একটা কথা আমি বুঝেছিলাম, ওই কুকুরটা এই গ্রামে থাকলে আমাকে শান্তিতে কিছু করতে দিত না। বেটা চিনে গিয়েছিল তো আমায়, সারাক্ষণ আমার পেছন পেছন ঘেউ ঘেউ করে ঘুরে বেড়াতো। কুকুরটাকে যাতে পাগল বলে গা ছাড়া করতে পারি, তার জন্যই একটু বাজে রক্তারক্তি ব্যাপার করতে হলো। অপয়ার শরীরে ছুরি বসিয়ে এমন দাগ তৈরি করলাম যাতে খালি চোখে দেখলে মনে হয় কুকুরের আঁচড়ের দাগ। তারপর আরো বেশ নাটকীয় ভাবে ভূতের গল্পের রূপ দেব বলে ওর লাশটাকে নিয়ে গিয়ে কুলজলার জলে ফেলে দিয়ে এলাম। ভাই ভাই, তুই এত নিষ্ঠুর হতে পারলি? ডুকরে ডুকরে কেঁদে উঠল চাপা সুন্দরী। আরে আর বলিস না, যা ভেবেছিলাম তার থেকে একটু বেশি নিষ্ঠুর হতে হলো। সব শালাই কুকুরটার জন্য। অপয়ার লাশটাকে কুলজলায় ফেলে দিলাম। একটা ভয় ছিল পুলিশ কি করবে, তা সেই ব্যাপারটা তোর শ্বশুর মশাই আবার দেখে নিলেন। ঠিক সেদিনই তোদের বাড়ির সাথে ঝামেলা হয়েছিল। তোর বর, শ্বশুর সবাই অপয়ার ওপর তোরপে ছিল, সারা গাঁয়ের লোক সাক্ষী আছে। তাই নিজের তাগিদেই তোর শ্বশুর মশাই চৌধুরী বাবু পুলিশের বড় কর্তাকে বলে কেসটা ধামা চাপা দিয়ে দিলেন। না হলে বলতো দিদি, পুলিশের ডাক্তার যদি বলতো ওটা কুকুরের আঁচড়ের দাগ নয়, মানুষের বানানো ছুরির দাগ, তাহলে ব্যাপারটা কিরকম হতো? চাপা সুন্দরী ভেউ ভেউ করে কেঁদে উঠল। আরে এখনো তো তোর বরকে মারার গল্পটাই বললাম না, এখনই কেঁদে ভাসিয়ে দিলি? কিছু কান্না জমিয়ে রাখ, এরপরই তো আসল খেলাটা শুরু হলো। জামাইবাবু সদর থেকে আসছিল, কুলজলার পাশ দিয়ে আমি সেখানে ওঁত পেতে বসেছিলাম। যেই না জলার ধারে এসেছে, আমি অমনি কুকুরের ডাক ডেকে উঠলাম। ব্যাস, কাজ হয়ে গেল। রাতের অন্ধকারে ওরকম ডাক, জামাইবাবু ভয় পেতে শুরু করে দিল। তারপর আমি আস্তে আস্তে এগিয়ে এলাম। গায়ের চাদর সরাতেই চোখে পড়ল কুকুরের আঁচড়ের দাগ। ভূতের ভয়ে জামাইবাবু আমার মারার আগেই মরে গেল। তারপর তো আছেই আমার কঙ্কালের হাত, বসে চেপে ধরলাম গলার মধ্যে। ওই কঙ্কালের হাতের ছাপ দেখে পুলিশও আর বেশি ঘাঁটায়নি। গ্রাম বাংলার পুলিশ এমনিতেই ল্যাদখোর, তার উপর কদিন আগের এরকম ঘটনা, তাই একদম চোখ বুজে রিপোর্ট লিখে দিয়েছে। এবার একটা ধারা চালু হয়ে গেল। এইভাবেই একে একে মোড়ল মশাই। চাপা সুন্দরী পঞ্চাননের কথার মাঝখানেই কেঁদে উঠে বলল, মোড়ল মশাই কেন? এইটা একটা লাখ টাকার প্রশ্ন করেছিস। এই না হলে আমার দিদি। মোড়ল মশাইয়ের ভাগ্য খারাপ, শুধু শুধুই বেচারাকে মরতে হলো। দেখ, এখন লোকে ভয় পেয়ে আছে, তাই কেউ কিছু বলছে না, সবাই যে যার ঘরে লুকিয়ে আছে। কিন্তু 2 দিন বাদে যখন তুইও মরে যাবি, আর আমি তোর সব সম্পত্তি বসে বসে ভোগ করব, তখন তো লোকে প্রশ্ন করতে পারে
ভূত এসে শুধু শুধু বেছে বেছে এই বাড়ির লোকদেরই মারলো কেন? আর এই যে লোকজন সব ভয়ে একদম ছিটিয়ে আছে, পুলিশও কোনো মতে লাশটাকে ভ্যানে তুলে দৌড় দিচ্ছে। চারিদিকে যজ্ঞের পর যজ্ঞ হচ্ছে, হোমের আগুনে চারিদিক ধোঁয়ায় ভরে উঠছে। এসবের জন্য তো একটা ব্যবস্থা করার দরকার ছিল নাকি? হ্যাঁ, চাঁপা সুন্দরী এখন শুধু ফুঁপিয়ে চলেছে। তার কাঁদবার শক্তিও বুঝি চলে গেছে। পঞ্চানন বলতে শুরু করলো, মোড়ল মশাইকে মারার পর একটা গ্যাপ নেওয়ার দরকার ছিল। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে কষ্টকর টার্গেট হলো চৌধুরী মশাই, তোর শ্বশুর। লোকটা যা জাঁদরেল, নেহাত কদিন আগে ছেলেটা মরেছিল তাই, না হলে ওকে এক ঘায়ে ঘায়েল করা শক্ত ছিল। জামাইবাবুর কাজের জন্য বাড়ি ভর্তি লোক ছিল, আমার নিজের মা বাবা ছিল। এত সবের মধ্যে কাজটা করা খুব কঠিন ছিল। ভাবতে ভাবতে হঠাৎ মাথাটা খুলে গেল। আসলে সব কাজেই অভিজ্ঞতা লাগে, বুঝলি। দিলাম গিয়ে ফিউজটা কেটে, অমনি সবাই ভয়ে কাঁটা হয়ে যে যার ঘরে সেঁধিয়ে গেল। সেই সুযোগে আমার কাজটারও সুবিধা হয়ে গেল। তবু লোকটা ছাড়েনি, এমন জোরে ফুলদানিটা ছুঁড়ে মারলো, মাথাটা ফেটে যায়নি এই রক্ষা। পুরোহিত বেটা ঠিক ধরেছে। জিজ্ঞাসা করছিল কপালটা ফাটলো কি করে। কি করে যে তখন চুপ থেকেছিলাম ভগবানই জানে। একবার চেঁচালেই বুড়ো ঠিক বুঝে যেত আমি ভূত নই, পাক্কা মানুষ। চাঁপা সুন্দরী ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল তার ভাইয়ের দিকে। পঞ্চানন আবার খিঁখিঁ করে হেসে উঠল। তারপর বলল, তাহলে ব্যাস, আর তো কোনো প্রশ্নই নেই। তাহলে এবার রেডি হয়ে যা। দেখ, বেশি কষ্ট তোকে দেব না, শুধু এই কঙ্কাল হাতটা দিয়ে একটু জোরে গলাটা চেপে ধরব। একটু কষ্ট হবে, বেশি না, অল্প। তারপর দেখ, ভূতের ঘাড়ে দোষ চাপাতে গেলে তো আমাকে একই কায়দায় ব্যাপারটা সাজাতে হবে। এখন তুই মেয়ে মানুষ, আবার আমার দিদি, তোকে তো আর গঙ্গায় অমন করে আছড়ে কামড়ে কুলজলায় ফেলে আসতে পারি না, তাই না? ওই একটু হাতে পায়ে ছুরি চালিয়ে দেব। আর জলাতেও বেশিক্ষণ ডুবতে হবে না, একটুখানি ডুবিয়ে ঘন্টাখানেকের মধ্যেই হাউমাউ করে সারা গাঁ জড়ো করে ফেলবো। ব্যাস, হয়ে গেল, সব শেষ। খুনোখুনি শেষ, ভূতের ভয়ও শেষ। শান্তি আর শান্তি, পরম শান্তি। শুধু ওই পুরোহিত বেটাকে হাতে রাখতে হবে। ও যত যাগযজ্ঞি করবে, যত জপ তপ করবে, তত লোকের মনে অপয়ার ভয়টা থেকে যাবে। আর তত লোকজন আসল জিনিসটাকে কম খুঁজবে। যাই হোক, তুই তাহলে এখন তৈরি তো? পঞ্চানন একটু একটু করে এগিয়ে এলো। চাঁপা সুন্দরী ভয় চেঁচিয়ে উঠল। আর ঠিক সেই সময় একটা কুকুর কোথা থেকে, মনে হলো যেন খুব কাছ থেকে যেন চেঁচিয়ে ডেকে উঠল। চাঁপা সুন্দরী ভয়ে আড়ষ্ট হয়ে চোখ বন্ধ করে নিয়েছে। কিন্তু এই কুকুরটা ডাকলো কোত্থেকে? ধুর শালা, আবার কুকুর ডাকছে কোত্থেকে? এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা তো দেওয়ার কথা ছিল না। যাকগে। এই দিদি, তুই আবার চেঁচামেচি করছিস কেন? বললাম না শান্ত হয়ে থাকবি, না হলে কিন্তু আমাকে আবার আরো জোরে হামলা করতে হবে। পঞ্চানন আরও খানিকটি এগিয়ে এসে কঙ্কাল হাত দিয়ে চাঁপা সুন্দরীর গলা জোরে চেপে ধরল। চাঁপা সুন্দরীর গলা শুকিয়ে গেছে, গলা দিয়ে আর কোনো আওয়াজ বের হচ্ছে না। কিন্তু একটু পরেই পঞ্চাননের হাত আলগা হয়ে এলো। বাইরের কুকুরটা তারস্বরে চেঁচিয়ে যাচ্ছে, আর কে যেন জোরে পঞ্চাননের গলাটা চেপে ধরেছে। পঞ্চানন অনেক কিছুই বলতে চাইল, কিন্তু কিছুই বলতে পারল না। তার গলা আটকে গেছে। চাঁপা সুন্দরী দেখল অপয়া দু হাতে চেপে ধরে আছে পঞ্চাননের গলা। কিরে, কি ভেবেছিলি অপয়ার নামে সব দোষ চাপিয়ে দিয়ে নিজে সাধু সেজে সব সম্পত্তি হাতিয়ে নিবি? হ্যাঁ, আয় এবার তোর গলাটা আমি টিপে ধরি। আমাকে ছেড়ে দাও, কোনো মতে বের হলো কথাগুলো পঞ্চাননের গলা থেকে।
সারা জীবন ধরে আমি যা করিনি সেই সব অপরাধের ভার আমি বয়ে বেরিয়েছি। এখন মরার পরেও কি অপরাধ বয়ে বেড়াবো নাকি? আজই তোর শেষ দিন। সবাইকে নকল কঙ্কাল হাত দিয়ে মেরেছিলি না? এবার দেখ আসল কঙ্কাল হাত গলায় বসলে কেমন লাগে। পঞ্চানন আর কথা বলতে পারল না। ওর শরীরটা আস্তে আস্তে অবশ হয়ে গেল। ওর শরীরটা ধপ করে পড়ে গেল। চাঁপা সুন্দরী এখনো ভয়ে চোখ বন্ধ করে বসে আছে। অপয়া হ্যাঁসফ্যাঁসে গলায় বলল, আর কোনো ভয় নেই দিদিমণি। আর এই গ্রামে অপয়া কোনোদিন আসবে না। আর কুলজলার জলে কোনো লাশ ভেসে উঠবে না। আর কাউকে ভূতে মারবে না। সবাই ভালো থাকবে। সামনের বন্ধ দরজা ভেদ করে বেরিয়ে গেল অপয়া। বাইরে তখনও কুকুরটা তারও স্বরে চেঁচিয়ে যাচ্ছে। কি জানি কি করে বোধহয় টের পেয়েছে অপয়া, আর একবারের জন্য ফিরে এসেছে এখানে। অপয়া চলেই গিয়েছিল, আর একবার ফিরে এলো। দিদিমণি, একটা কথা বলবো? চাঁপা সুন্দরী কথা বলতে পারল না, শুধু ঘাড়টা নাড়ল একবার। আমার কুকুরটা এখনো বেঁচে আছে। এ গায়ে ও গায়ে খালি ঘুরে ঘুরে বেড়ায়। ওকে পারলে একটু দেখবেন। চাঁপা সুন্দরী আবার ডুকরে কেঁদে উঠল।